মিডের আগে তো তোমাদের আরো 3টা লেকচার বাকি আছে। সিলেবাস বড় ছোট তো কিছু নাই, সিলেবাস যা আছে সেটাই। আমি তো বড় করি না, ছোট করি না, সিলেবাসটা আমি তোমাদের খালি পড়াই দিই। অফলাইনে আগে আমাদের কাছে সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব হতো। অফলাইনে স্যার সিলেবাসটা অনলাইনে তুলনায় কমপ্লিট করা সম্ভব হয়। আমরা যখন আগে ক্লাস করছি তখন সিলেবাসটা কমপ্লিট হয় না অফলাইনে। অনলাইনে স্যার হয়, আর সময় কম, সময়টা সেভ হয়। ওইটা অফলাইনে কিছু টাইম লস হয়, এই জন্যই। আচ্ছা দেখা তো আমি তো মনে করছি যে এটা তোমাদের আমি শুরু করছি, কিন্তু তোমাদের কাছে শুরুই করিনি। এখন এই যে গত ক্লাসে আমরা কি আলোচনা করছি যে সিঙ্ক্রোনাস মেশিনে তোমাদের ইয়ে বের করে কিভাবে। হ্যাঁ হ্যাঁ আসলে আপনি শিওর আছে মাস্কটা পরে নাও, তোমরা একটু মাস্ক পরে নাও। হ্যাঁ তোমরা মাস্ক পরে নাও সবাই, তার কারণ লাগবেই। আচ্ছা তো গত ক্লাসে আমরা আলোচনা করতেছিলাম যদি মেশিনটা আনলোডের অবস্থায় থাকে তাহলে আমরা কিভাবে ফল্ট কারেন্টটা বের করতে পারি। এখন যদি মেশিনটা আমার লোডেড করা থাকে, এটাই হলো স্বাভাবিক, মেশিন রান করতেছে, লোডে পাওয়ার দিচ্ছে, এই সময় ফল্ট হয়, এটাই স্বাভাবিক। এবং সেটাই আমরা আলোচনা করবো তখন কি অবস্থায় আমরা ফল্ট কারেন্টটা ক্যালকুলেট করতে পারি। তখন হলো দুটো মেথড, একটা হলো যে ভোল্টেজ বিহাইন্ড ইন্টারনাল ইম্পিডেন্স, আর একটা হলো থেভেনিন মেথড। এখন ভোল্টেজ বিহাইন্ড ইন্টারনাল ইম্পিডেন্স মেথডে কি করা হয়, আমাদের এই যে ইয়ে ছিল আগে তোমাদের মেশিনে ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল, যে একটা ইন্টারনাল ভোল্টেজ থাকবে তার সাথে একটা সিরিজ রিঅ্যাক্ট্যান্স থাকবে। এখন বললাম যে এর সময় যখন আমাদের ফল্ট হয় ট্রানজিয়েন্ট কন্ডিশনে, তখন 3টে স্টেজ পার হয়, একটা সাব ট্রানজিয়েন্ট, একটা ট্রানজিয়েন্ট, আর একটা হলো স্টেডি স্টেট। 3টে স্টেজের জন্য 3টে রিঅ্যাক্ট্যান্স থাকে, একটা হলো সাব ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, একটা হলো ট্রানজিয়েন্ট রিঅ্যাক্ট্যান্স, আর একটা হলো স্টেডি স্টেট। এখন এই জন্য এই 3টে রিঅ্যাক্ট্যান্স আমার কনসিডার করতে হবে, 3টে। এর আগেও আমরা করছি, এর আগে যা করছি ওটারই খালি এখানে আমি একটা লোড লাগাই দিচ্ছি, আর কিচ্ছু করিনি। আমি এই জন্য আর হিস্ট্রি টানতেছি না, আগে যা করছি সেটাই, খালি তার সাথে একটা লোড লাগানো আছে। আগে ওপেন সার্কিট ছিল, এখন একটা লোড লাগানো আছে। এখন এই সময় আমাদের এই যে এখানে একটা যদি ফল্ট হয়, এই ফল্টের সময় কত কারেন্ট ফ্লো হবে সেটা যদি বের করতে চাই, এর জন্য বললাম যে দুটো মেথড, একটা হলো ভোল্টেজ বিহাইন্ড ইন্টারনাল মানে ইন্টারনাল ইম্পিডেন্স, মানে অর্থাৎ এই ইম্পিডেন্সের বিহাইন্ড যে ইয়াটা আছে, ভোল্টেজটা আছে, সেটা ক্যালকুলেট করতে হবে। আর একটা মেথড হলো যে থেভেনিন মেথড, আমরা দুটোই আলোচনা করি। এখন কুইকলি একটু যাই। এখন এখানে যদি মানে আমাদের মেশিনটা লোডেড অবস্থায় থাকে তাহলে একটা লোড কারেন্ট ফ্লো করতেছে, আর যদি লোড কারেন্ট ফ্লো করে তাহলে এখানে একটা, আর এখানকার আমি ভোল্টেজটা জানি, তাহলে আমি এখানকার ভোল্টেজটা ইজিলি বের করতে পারি। এই ভোল্টেজের সাথে এটা খালি এখানকার ড্রপটা যোগ দিলে আমার এই ভোল্টেজটা বের হবে, সেটাই আমি করতেছি, সেটাই আমি করতেছি। আচ্ছা এটাই আমি যদি তোমাদেরকে একটু পাওয়ার পয়েন্টে নিয়ে দেখাই দেই তাহলে বেশি ইজি হবে। আসলে অন্য সেকশনে আমরা এখানে চলে আসছি।
এখানে যেটা বলতেছিলাম যে আমরা এখানকার ভোল্টেজটা জানি, এই কারেন্টটা জানি, অতএব ইজিলি আমরা এখানকার ভোল্টেজটা বের করতে পারি। তাহলে কি করব, এই ভোল্টেজের সাথে এখানকার ড্রপটা যোগ দেব, সেটাই করতেছি আমি। এই ভোল্টেজের সাথে এখানকার ড্রপটা যোগ দিচ্ছি। তো যখন আমি সাবট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্স ইউজ করব, তখন আমি সাবট্রানজিয়েন্ট ভোল্টেজটা পাবো। যখন আমি ট্রানজিয়েন্টটা ইউজ করব, তখন আমি ট্রানজিয়েন্ট ভোল্টেজটা পাবো। আর যখন আমি স্টেডি স্টেটটা ইউজ করব, তখন স্টেডি স্টেটটা পাবো। এই আর অন্যদিকে এটা যদি জেনারেটর না হয়, মোটর হয়, জেনারেটর হলে কারেন্ট এদিকে ফ্লো করতেছে, আর মোটর হলে উল্টো দিকে করবে। কারণ মোটরের ক্ষেত্রে তখন হলো নেগেটিভ হবে। এটাই। হ্যাঁ, ওই ক্লাসে আচ্ছা। তা এখন আমরা কি করতেছি, যে আগের যে এক্সাম্পলটা ছিল, আগের যে প্রবলেমটা ছিল, সেখানে এই প্রবলেমটা ছিল, খালি এখানে লোডটা ছিল না। তো সেখানে আমরা এই প্রবলেমটা সলভ করছি, যে এইরকম একটা জেনারেটর ছিল, তার সাথে একটা ট্রান্সফরমার লাগানো ছিল। এখন এটা যদি আনলোডেড অবস্থায় ছিল, হঠাৎ করে একটা ফল্ট হলো, তুমি এখন ফল্ট কারেন্ট ক্যালকুলেট করো, সেটা আমরা করছি। এখন লোড লাগানো আছে, সেই সময় আমরা কিভাবে করি, সেই সময় জাস্ট যে মেথডটা বললাম, যে এইখানকার এই ভোল্টেজটা বের করো। এখন এখানে পড়ে তোমার হলো দেখতে হবে যে সবগুলো ভ্যালু দেওয়া আছে, কিন্তু কি বের করতে বলতেছে, সেটা ফাইন্ড দ্য জেনারেটর ট্রানজিয়েন্ট কারেন্ট। এখানে ট্রানজিয়েন্ট কারেন্টটা বের করতে বলতেছে, সাব ট্রানজিয়েন্ট বলে না, স্টেডি স্টেটও বলে না। অতএব আমি অন্য দুটোতে যাবই না, আমি শুধু ট্রানজিয়েন্টের জন্য ট্রানজিয়েন্ট রিঅ্যাকট্যান্সটা নিব, আর তারপর তোমার ই প্রাইমটা বের করবো, অন্যগুলো করবো, দরকার নাই আমার। এখন অন্য এটা করার জন্য আমার কি দরকার, এই কারেন্টটা দরকার। এই জন্য এই কারেন্টটা শুরুতে আমি আগে বের করে দেবো। এখন এই কারেন্টটা বের করার জন্য প্রথমে আমি কি করব, আমার যে লোডে পাওয়ার আছে, পাওয়ার ফ্যাক্টর আছে, আর কোন ভোল্টেজে এই লোডটা চলতেছে সেই ভোল্টেজটা দেওয়া আছে, সেই তিনটা জিনিস দেওয়া থাকলে আমি কারেন্টটা বের করতে পারবো। সেটাই আমি করতেছি। প্রথমে আমি এই কারেন্টটা বের করতেছি। সেই কারেন্টটা কি, আমি পাওয়ার ভোল্টেজ থেকে আমি কারেন্টটা বের করতেছি। আমরা বললাম যে এই ইকুয়েশনটা আমরা প্রায় ইউজ করব। তো এখন সেটাই করতেছি, কিন্তু এখানে সবগুলো আমি পাওয়ার ইউনিট আগে বের করব। এখন বেস দিয়ে আগে ভাগ দিয়ে আমি আগে পাওয়ার ইউনিট বানাই নিলাম। লোডের পাওয়ার কত, লোডের ভোল্টেজ কত, সব আমি পাওয়ার ইউনিট বানাই নিলাম। এখন এখানে বেস হলো 100 MVA বেস, 400 kV on the load side। 400 kV আমাদের বেস, আর মাত্র লোডটা অপারেট করতেছে 400 kV তে, অতএব পাওয়ার ইউনিট করলে 1। এখন আমরা ভোল্টেজ জানি, পাওয়ার জানি, অতএব কারেন্টটা বের করলাম, কারেন্ট এটা এখন পাওয়ার ইউনিট। এখন আমরা কি করব, যে এই ইকুয়েশনে এই ভ্যালুটা হলো বসাই। আমি এটা জানি, এটা জানি, সবই জানি, ওটা পেতে পারি ইজিলি। এখন আমার যখন আমি ফল্ট কারেন্টটা বের করবো, অর্থাৎ এখন আমি ফিরে যাব আমার ওই ডায়াগ্রামে, আমার এই জায়গাটাতে ফল্ট হয়েছে। এখন ফল্ট পয়েন্ট থেকে, অর্থাৎ এই ইম্পিডেন্সটাকে আমি ভাগ দেব। কত দিয়ে ভাগ দেব, যে এই পয়েন্ট, এখানে আমি ফল্টটা হচ্ছে আমার এখানে, এখানকার যদি আমার সলিডলি গ্রাউন্ডেড ফল্ট হয়, তাহলে এখানকার যে ভোল্টেজটা হলো সেটা 0 হয়ে যাবে, অর্থাৎ এটা সরাসরি গ্রাউন্ডের সাথে লেগে যাবে। তাহলে এখানকার ভোল্টেজটা হলো 0। তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ডিভাইডেড বাই এখানকার ইম্পিডেন্সটা। এখন সেটাই আমি করব। এখন সেটা করতে গিয়ে কি করব, এই ভোল্টেজ আর এই মাইনাস এই সাইডের ভোল্টেজটা হলো 0, এই জন্য 0টা লিখে নিই, ডিভাইডেড বাই ইম্পিডেন্স। যদি ইম্পিডেন্স করি তাহলে আমার আসলো হলো এটা হলো পার ইউনিটে। তো এটাকেই আমি যদি এখন বেস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হলো অ্যাকচুয়াল কারেন্ট। আমার মনে হয় এগুলো ভরাইছি কত দিকে,
15 পর্যন্ত করছি এই তো একদম আমার ব্যাক করাইলে এখানে আর কত দিলে করাইনি না না এখন তোমাদের তাহলে তো আর এক্সট্রা ক্লাস নিতে হবে যদি আচ্ছা আচ্ছা সেফটি যেহেতু করা হয়েছে আমরা আর ওদিকে যাচ্ছি না তার মানে এটা যেহেতু করা হয়েছে এবং বলছিলাম আমি যে এটার সাথে যে একটা ইয়ে আছে এটা অর্ধেক করাই দিয়ে বলছিলাম যে বাকিটা তোমরা করতে এটা আমার মনে করছে আর তোমরা কাউকে করাইনি আচ্ছা না তো আমাকে এক্সট্রা ক্লাস এখনই নিতে হতো এখনই এক্সট্রা ক্লাস আমি শুরু করে দিতাম এক্সট্রা ক্লাস অনলাইন পরীক্ষা নিয়ে আচ্ছা তো এখন আমরা পরের যে চ্যাপ্টারটা সেটা চ্যাপ্টারটা হলো লোড ফ্লো বা পাওয়ার ফ্লো সেটা হলো আমার তো মনে হয় যে লোড ফ্লো আমরা শুরু করেছিলাম ওটাই লাস্ট ছিল আচ্ছা আচ্ছা এখন আমরা আসি যে পরেরটাতে যে লোড ফ্লো বা পাওয়ার ফ্লো এটা হলো পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের একদম ফার্স্ট অ্যানালাইসিস এবং একদম বিগিনিং অ্যানালাইসিস এটা না হলে তুমি অন্য কোনো নেক্সট অ্যানালাইসিস যেতেই পারবে না তো এটা এই জন্য আর এটাতে হলো করা হয় কি যে একটা পাওয়ার সিস্টেমে আমার অনেকগুলো বাস আছে অনেকগুলো লাইন আছে এখন প্রত্যেকটা বাস বারে কত ভোল্টেজ প্রত্যেকটা লাইনের ভিতরে কত কারেন্ট প্রত্যেকটা লাইনের ভিতরে কত পাওয়ার প্রত্যেকটা লাইনে কত লস টোটাল কত লস এই সব সমস্ত কিছু ইনফরমেশন আমার এই অ্যানালাইসিসে পাওয়া যায় যখন আমার ধরে নিব যে সিস্টেমের ভিতরে কোনো রকম ফল্ট নাই সিস্টেমটা হেলদি অবস্থায় আছে সিস্টেমটা সুন্দরভাবে রান করতেছে এই অবস্থায় আমার এই ইনফরমেশনগুলো জানতে হবে সেটাই আমি পাবো এই লোড ফ্লো অ্যানালাইসিস এখন এখানে আমাদের যে অ্যাজাম্পশনটা করা হয় সেই অ্যাজাম্পশনটা হলো ধরে নেওয়া হয় যে সিস্টেমটা আমার ব্যালেন্স সিস্টেম সিস্টেমটা আমার ব্যালেন্স সিস্টেম আর এর ভিতরে কোনো ফল্ট নাই আর দুই নম্বর কথা হলো আমার সিস্টেমটাতে সব কিছু অলরেডি পার ইউনিটে দেওয়া আছে কমন বেস ধরে যে ইম্পিডেন্স গুলো ক্যালকুলেট করা আছে সেগুলো ধরেই নেব যে এগুলো পার ইউনিটে করা আছে যদি না থাকে তাহলে আমি করে নিতে হবে তো এখানে আমি ধরে নিচ্ছি যে এটা করা আছে ওই অ্যাজাম্পশন থেকে আমি শুরু করতেছি এখন আমরা বড় সিস্টেমে যাওয়ার আগে প্রথমে ছোট সিস্টেম নিয়ে একটু আলোচনা করি তোমাদের এই নোটগুলো সবগুলাই হলো দেওয়া আছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখন ধরে নিলাম যে আমাদের খুব একটা ছোট্ট সিস্টেম মাত্র 4টা বাস এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা 4টা বাস বার লাইন কয়টা আছে দেখো 1 2 3 4টা লাইন আর দুটো মেশিন আছে এখানে একটা এখানে একটা মেশিনগুলো অলরেডি তাদের ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করাই আছে একটা ইন্টারনাল ভোল্টেজ তার সাথে একটা সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স ইন্টারনাল ভোল্টেজ সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স এখন এই 4টা নোডে যদি আমি ভোল্টেজগুলো পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে যে প্রথমে এই যে এটাকে আমরা ইম্পিডেন্স ডায়াগ্রাম বলতে তাহলে ইম্পিডেন্স ডায়াগ্রাম কি এটা কিভাবে পাওয়া যায় সেটা আমরা অনেকবার আলোচনা করছি তাই না তো এখন সেই ইম্পিডেন্স ডায়াগ্রামটা ধরলাম আমার জানা আছে এখান থেকে আমাদের এখন হিসাবের সুবিধাতে ক্যালকুলেশনের সুবিধাতে আমরা করব কি এটাকে অ্যাডমিটেন্স ডায়াগ্রাম মানে ওয়াই মানে এটা হলো সবকিছু যদি ইম্পিডেন্স গুলা আমাদের
জেড মানে ইম্পিডেন্সে দেওয়া থাকে তখন হলো ওটাকে ইম্পিডেন্স ডায়াগ্রাম বলতেছি। আর যদি ওটাকে আমি ওয়াই দিয়ে লিখি তাহলে ওটাকে অ্যাডমিটেন্স বলতেছি, ওটাকে তখন আমি অ্যাডমিটেন্স বলতেছি। তো সেটাই আমরা এখন এই ইম্পিডেন্স থেকে অ্যাডমিটেন্স কিভাবে পাবো, ওটার জন্য করব কি, যা যা আমাদের যেখানে যেখানে জেড ছিল সেটাকে আমি 1/z করলে y। তাই এখানে যেটা ছিল এটা হলো z এর ভ্যালু, 1 আর 2 এর মাঝে আছে এটা z12 বলতেছে, এবং এটার ভ্যালুটা এটা। তাই এটাকে যদি আমি ইনভার্স করি তাহলে y12 হবে। তো সেটার ভ্যালুটা জাস্ট ইনভার্স করলে যা হয় যে -j.25, মানে এটাকে ইনভার্স করে হিসাবটা করবে। কে বোঝো না এই জায়গাটা বলো, এই জায়গাটা কে বোঝো নাই? এটা আমার z ছিল, ওটাকে আমি y বানালাম। কে বোঝো নাই? z আর y এর ভিতর সম্পর্ক হলো জাস্ট ইনভার্স করলেই হয়। অ্যাডমিটেন্স থেকে অ্যাডমিটেন্স হ্যাঁ, এই জায়গাটা কে বোঝো না তাই বলো। স্যার আবার ব্যাক করতেছে, আবার এটাকে উল্টে লিখে আবার সেটা ব্যাক করার পরে তোমার এখন এই বিষয়টা কে বোঝো নাই? হ্যাঁ হ্যাঁ, এই যে যেটা নিচে ছিল যে নিচের থেকে উপরে উঠছে মাইনাস হয়ে গেছে। আচ্ছা, এখন এইভাবে আমি প্রত্যেকটারে আমি y বের করব। তো y যদি বের করি তাহলে যেটা ডায়াগ্রামটা পাবো সেটাই আমার অ্যাডমিটেন্স ডায়াগ্রাম। তাই এখানে আমি এই জন্য এই 0.25 এখানে বসাই দিলাম। এটা একটা অ্যাডমিটেন্স বের করলে যেটা হয় সেটা এখানে বসিয়ে দিলাম, এটা একটা এখানে যেটা সব প্রত্যেকটাই y বের করলাম, আমার অ্যাডমিটেন্স বের হয়ে গেল। এখন এই যে এটারও আমি উল্টা করব, এটারও ইনভার্স নেব, কিন্তু সোর্সগুলো কি হবে? যেগুলো ভোল্টেজ সোর্স ছিল ওটাকে আমার কারেন্ট সোর্স বানাতে হবে। এখন ভোল্টেজ সোর্স আর কারেন্ট সোর্সের ভিতরে কি এই রিলেশন, যে ভোল্টেজ সোর্স এবং তার সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স থাকে। আর যখন এই কারেন্ট সোর্স বানাই তখন প্যারালালি একটা কারেন্ট সোর্স, এই কারেন্ট সোর্সের ভ্যালুটা হবে এই ভোল্টেজকে এই সিরিজ রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলে আমার কারেন্টটা বের হবে। আর এই রেজিস্ট্যান্সটা তখন আসবে প্যারালালি চলে আসবে। সেইটাই এক্স্যাক্টলি সেটাই আমি করলাম এখানে, সেটাই আমি করলাম এই দুই জায়গাতে। তাহলে আমার এটা হলো অ্যাডমিটেন্স ডায়াগ্রাম। এখন এটা ধরে আমি আমাদের হিসাবপত্র শুরু করব। এখন এই E1 এর ভ্যালু আমাদের দেওয়া ছিল এটা, E2 এর ভ্যালু দেওয়া ছিল এটা। এখন আমাদের দরকার হলো এই 4 নোডের ভোল্টেজটা কত থেকে বের করব, এটাই হলো চাচ্ছি। সলভ ফর বাস ভোল্টেজেস। তোমার এই ডায়াগ্রামটা দেওয়া আছে, এই E1 E2 এর ভ্যালু দেওয়া আছে, তুমি এখন বলতেছে যে তুমি এই 4টা বাস ভোল্টেজ তুমি বের করো। এখন 4টা বাস ভোল্টেজ বের করতে হলে 4টা আননোন আমার 4টা ইকুয়েশন লাগবে। এখন 4টা ইকুয়েশন আমি কোথা থেকে পাবো? আমার এখন ইকুয়েশনগুলো বানাবো। কিভাবে বানাবো? নোড ভোল্টেজ ইকুয়েশন আমি লিখব। নোড ভোল্টেজ ইকুয়েশন যদি আমি লিখি তখন কি করা হয়? তখন হলো এটা স্যার অ্যাডমিটেন্স ডায়াগ্রাম থেকে কেন স্যার ক্যালকুলেশন করব? সেটা আসতেছে। এখন নোড ভোল্টেজ থেকে নোড ভোল্টেজ গুলো কিভাবে করব, এটা ভালো কোশ্চেন করছে। আমরা নোড ভোল্টেজ মেথডে কি করি, যে একটা নোডে কত কারেন্ট ইনকাম ইকুয়াল টু কারেন্ট আউটপুট। আমি ওখানে কারেন্ট নিয়ে ডিল করি। কারেন্ট নিয়ে যখন আমি ডিল করি তখন আমার কি করা হয়, যে ভোল্টেজকে আমি ইম্পিডেন্স দিয়ে ভাগ দিই, দিয়ে এটা কারেন্ট বের হবে। তো এখন 1/z = y। এখন একটা জিনিসকে ভাগ করে বের করার চেয়ে গুণ দিয়ে বের করাটা জিনিসটা ইজি হয়ে যায়। সেটা কেমন ইজি আমার একটু পরে টের পাবো। এই জন্য আমি আগেই ওয়াইটা বার করে নিলাম, বুঝতে পারছো? এখন সেই 1/z = y সেটা আমি এখন করতেছি। কারেন্ট সোর্সের ডিরেকশনটা স্যার কি হবে? হ্যাঁ আসতেছে। এখন তোমাদের এখন জানলাম আমি, যদি আমি ভোল্টেজকে y দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে হলো কারেন্ট। তাহলে যে কোনো ব্রাঞ্চে আমি যদি কারেন্ট বের করতে হয়
দুই প্রান্তের ভোল্টেজের ডিফারেন্সকে আমি যদি এখন y দিয়ে মাল্টিপ্লাই করি আমি কারেন্ট পাবো, সেটাই আমি করতেছি। এখন এখন আমি এখানে এই নোডে আমি KCL অ্যাপ্লাই করতেছি। কারেন্ট ইনকামিং ইকুয়াল টু কারেন্ট আউটগোয়িং। ইনকামিং কারেন্ট কি এখানে I1, আর কারেন্ট আউটগোয়িং কি এখান থেকে এই কারেন্ট যাচ্ছে, এখান থেকে এই। সবসময় নোড ভোল্টেজ মেথডে একটা জিনিস মনে রাখবা, যে নোডের আমি ইকুয়েশন লিখতেছি ধরে নিব ওই নোডের ভোল্টেজ অন্যান্য সব নোডের চেয়ে হায়ার, ওখান থেকে কারেন্ট সব বের হয়ে যাচ্ছে। এখন এখানে যদি হায়ার ভোল্টেজ হয় তাহলে এই সাইডে কারেন্ট বের হবে, এই সাইডে কারেন্ট যাবে, এই সাইডে কারেন্ট যাবে। তাহলে এখান থেকে তিনটা কারেন্ট বের হচ্ছে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। তাহলে এই কারেন্টটা পাবো কি হবে, এখানকার যে ভোল্টেজটা V1 ওটাকে এই y দিয়ে মাল্টিপ্লাই করলে এখানকার কারেন্টটা পাবো। এই দুই ভোল্টেজের ডিফারেন্সকে এটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই সাইডে কারেন্টটা পাবো। এই দুই ভোল্টেজের ডিফারেন্সকে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এটার কারেন্টটা পাবো। সেটাই আমি করতেছি। প্রথমটা y10 কে V1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, পরেরটাতে V1 - V2 টাইমস y12, তারপরেরটাতে V1 - V3 টাইমস y12। তাহলে তিনটা কারেন্ট আমার হয়ে গেল। এই পর্যন্ত কে বোঝা নাই বাবু? এই পর্যন্ত কে বোঝা নাই? বলো বলো বলো, ওটা বলতে হবে তো। হ্যাঁ, আচ্ছা, এই একটা যদি বোঝো তাহলে আমাকে বেশি সময় দিতে হবে। এখন সেটাই আমি এখানে হাতে লিখে আরেকবার দেখাইছি। এখন এখানেও V1 আছে, এখানেও V1 আছে, এখানেও V1 আছে। আমি V1 কে কমন নেব। কমন নেওয়ার আগে আমি আগে ব্র্যাকেটটা তুলে দিই। এখানে ব্র্যাকেটটা তুলে দিই। ব্র্যাকেটটা তুলে দিলে আমার এটা হলো, এটা হলো। এখন যদি আমি V1 কমন নেই, এটা এটা এটা, তাহলে ব্র্যাকেটের ভিতরে আমার এই জিনিস আসবে। আর V2 সাথে এটা, V3 সাথে এটা। আমি এগুলো লেখার সময় একটু সিরিয়ালি লিখবো। প্রথমে V1 লিখবো, তারপরে V2 লিখবো, তারপরে V3 লিখবো। কে বোঝা নাই? এই পর্যন্ত কে বোঝা নাই? বলো, কে বোঝা নাই? এই পর্যন্ত। এখন সেটাই আমি করছি এখানে। এখন নোড 2 এর সময় একই কাজ করব। তো এখানে কারেন্ট আসছে I2 আর কারেন্ট গোয়িং হচ্ছে এই। তাহলে সবগুলো এখন V2 এর সাথে, V2 টাইমস এটা, V2 - V1 টাইমস এটা, V2 - V3 টাইমস এটা। আগের মতোই আমি ব্র্যাকেটটা তুলে দিয়ে কমন নেব এবং সাজাই দেখবো কি হবে। প্রথমে V1, তারপরে V2, তারপরে হলো V3। তারপর V1 কে যদি লিখি তাহলে মানে প্রথমে V2 টাই দেখো, V2 টা লিখলে V2 এর সাথে যা যা আছে সেটা তোমার এখানে, আর V1 এর সাথে এই দেখো এখানে V1 এর সাথে মাইনাস, তাই জন্য মাইনাস y21 V1 আর V3 এর সাথে। এখন সেম ওয়েতে আমি V3 এবং V4 এর অর্থাৎ নোড 3 এবং নোড 4 এর ইকুয়েশন দেব। নোড 3 তে কোনো কারেন্ট সোর্স নাই, এই জন্য এই সাইডে 0 হয়ে গেছে। আর ডান সাইডের হিসাব ওই আরেকটার মধ্যে। আমি কিন্তু মানে ইয়ে করতেছি, কোনটা বোঝা নাই? জিরোটা এখানে কারেন্ট সোর্স আছে, কারেন্ট ইনকামিং কত এখানে? 0। আমাদের লেফট সাইডে কারেন্ট ইনকামিং আর রাইট সাইডে হিসাব হলো কারেন্ট আউটগোয়িং। স্যার ওই যে y32 কেন দিয়েছেন স্যার? ওখানে তো স্যার ওই যে যেখানে স্যার 0 কারেন্ট সোর্স, কিন্তু ওখানে তো স্যার ওই মানে 1 নোডের কারেন্টটাও আসছে, আবার 2 নোডের কারেন্টটাও তো আসছে। কোথায় কোথায়? স্যার ওই 3 নাম্বার পয়েন্ট যেটা মানে এই ইকুয়েশন না কোনটাতে? না স্যার, এটাতে। জি স্যার, হ্যাঁ এটাতে। যেখানে হচ্ছে আপনি হচ্ছে ওখানে তো সোর্স নাই 3 নাম্বার নোডে, হ্যাঁ। 0। হ্যাঁ, তাইলে ওই নোডে তো স্যার আপনার ওই 2 নাম্বার নোডের যে কারেন্টটা ওইটাও আসতেছে, আবার 1 নাম্বার নোডের কারেন্টটাও তো আসতেছে। সেটা ইনকামিংটা আমি
মানে পরে আমি তোমাকে বলতেছি রুলটা আগে। রুলটা কি? আমি বাম সাইডে লিখবো সমস্ত ইনকামিং কারেন্ট, আর ডান সাইডে সমস্ত আউটগোয়িং কারেন্ট। কোনটা আসতেছে কোনটা যাচ্ছে সেটা পরে। এটা যদি ইয়ে করতে চাও, মাথায় বুঝে ঢোকাও, তাহলে সব গোলমাল করে দেবে। আমি বাম সাইডে রাখবো যা যা কারেন্ট আসতেছে নোডে, আর ডান সাইডে যা যা কারেন্ট যাচ্ছে। তাই এখন কারেন্ট এখানে নাই, আর সোর্স নাই, জিরো। এখন কারেন্ট যাচ্ছে কত কত, এখান থেকে এই দিকে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। এখন ক্লিয়ার? রুল রুল না ফলো করলেই কিন্তু গোলমাল লাগে। যেটা সোজা বুদ্ধি আমি শিখে যাই সেটা ফলো করো, ঠিক আছে? আচ্ছা, একইভাবে নোট 4, যখন এই নোট 4 এ এখানে সোর্স আছে নাই, তাও বাম সাইডে জিরো, ডান সাইডে একটাই মাত্র লাইন, অর্থাৎ একটাই কারেন্ট। তো একটাই, সেই কারেন্টটা হলো V4 - V3 টাইমস এটা। তো V4 - V3 টাইমস এটা। কার কোনো প্রশ্ন আছে বলো? এখন আমি এগুলাকে প্রত্যেকটাকে আমি ব্র্যাকেটগুলোকে উঠাই দিলাম, দিয়ে দিয়ে আমি চেষ্টা করলাম সিরিয়ালি লেখা। প্রথমে V1, তারপরে V2, তারপরে V3, তারপরে V4। এখন যদি কোনটাতে কোনো টার্ম না থাকে, না থাকলে অসুবিধা নেই। তো এখন যেমন এটাতে দেখো V4 নাই, এটাতেও V4 নাই, এটাতে এটাতে সবই আছে, আর এটাতে V1 V2 নাই, নাই তো সমস্যাটা। এখন আমি কি করব, এই চারটা ইকুয়েশনকে আমার সলভ করতে হবে। সলভ করে আমাকে বের করতে হবে চারটা ভোল্টেজ। এখন এর জন্য আমরা কি করি, যে সাইমালটেনিয়াস সলিউশন। যদি এটা লিনিয়ার ইকুয়েশন হয় তাহলে আমরা একবারেই বের করতে পারি সাইমালটেনিয়াস সলিউশন মেথড। সেটাতে কি করা হয়, একটু ম্যাট্রিক্স মেথড ইউজ করা হয়। যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখতে চাই, তাহলে এই বাম সাইডে যা আছে সবগুলো একটা ম্যাট্রিক্সের ভিতরে ঢুকাই দেব, কারেন্ট ম্যাট্রিক্স। আর ডান সাইডে যা আছে সেটাকেও আমি ভোল্টেজ গুলোকে এইভাবে লিখতাম, V1 V2 V3। এখন এখানে আরেকটা ম্যাট্রিক্স আমার আসবে, যাতে করে এইটা আর এই ম্যাট্রিক্স, দুই ম্যাট্রিক্স গুণ করলে আমি এটা পাই। এখন সেটা কিভাবে পাবো, আমি এখন এই ইকুয়েশনে দেখব V1 এর সাথে যা আছে সেটা হলো এখানে লিখব, এটা হলো V2 এর সাথে, এটা V3 এর সাথে, এটা V4 এর সাথে। তা আমি ফার্স্ট ইকুয়েশনের জন্য V1 এর সাথে যেটা আছে এই যে এটা আছে V1 এর সাথে, V2 এর সাথে যেটা আছে সেটা এখানে, V3 এর সাথে যেটা আছে সেটা এখানে, V4 নাই, 0। সেকেন্ড ইকুয়েশনে একই হবে, V1 এর সাথে যা আছে সেটা এখানে, V2 এর সাথে যা আছে এখানে, V3 এর সাথে যা আছে এখানে, V4 এর সাথে। থার্ড ইকুয়েশনও তাই, V1 এর সাথে এটা, V2 এর সাথে এটা, V3 V4। ফোর্থ ইকুয়েশনেও একই কথা। তো এইভাবে আমি সাজাই লিখলে এটাই হলো ম্যাট্রিক্স বানানো। এখন তার মানে এই চারটা ইকুয়েশন থেকে আমি যদি ম্যাট্রিক্স আকারে লিখি তাহলে এইভাবে এটা পাই। আবার এই ম্যাট্রিক্স ইকুয়েশন থেকে আমি চারটা ইকুয়েশন পেতে চাই, তাহলে আবার এই দুটো মাল্টিপ্লাই করলে যা হবে সেটাকে আমি এখানে ব্যাক করতে পারি। এখন আমার হিসেবের সুবিধার্থে আমি করব কি, এগুলি সবগুলারে আমি আর একটা নাম দেব, সেটা হলো এটাকে বলবো যে আই ম্যাট্রিক্স, আই বাস, অর্থাৎ বাস কারেন্ট, বাসে কত কারেন্ট আসতেছে সেটা। এইটা হলো ভি বাস, অর্থাৎ এটা নির্দেশ করতেছে আমার প্রত্যেকটা বাসের ভোল্টেজ। ওটার নাম দিলাম আমি ভি বাস, শর্টকাট নাম। কিন্তু ওই ভি বাসের ভিতরে চারটে আমার আছে, কিন্তু মনে রাখতে হবে, আমার হিসেবের জন্য আমি আর একটা নাম দিলাম, কিন্তু আমার ওর ভিতরে ওই চারটে আছে, এটা মনে রাখতে হবে। এখন এইটাকেও আমি আর একটা নাম দেব, ওয়াই বাস। নাম দেওয়ার আগে আমি করবো কি, এত বড় টার্মটা আমি বারবার না লিখে এটাকে বলবো Y11, ক্যাপিটাল ওয়াই।
মানে ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটার নাম দিলাম y1 2, সেকেন্ড রো সেকেন্ড কলাম। অর্থাৎ এখানে সবগুলাই রো গুলো 1, কলামগুলো 1 2 3 4। তো এইভাবে প্রত্যেকটারে আমি নামকরণ করলাম। নামকরণ করতেছি মানে ওগুলাকে আমি রিপ্লেস করতেছি। এটা আমি রিপ্লেস করলাম এটা। সেখানে এখানে বলে দিলাম y11 মানে এটা, y12 মানে এটা, সরি এটা y13 মানে এইভাবে আমি এগুলা নামকরণ করলাম। সেটা ধরতেছি আবার হুম? সিম্পলি ধরতেছি, অ্যাজিউম করতেছি যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা। এইখানে অ্যাজিউম না, আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। আমার হিসাবের সুবিধার্থে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ 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 ম্যাট্রিক্স এলিমেন্ট। এখন আমার কি দাঁড়ালো? আমার শর্টকাট দাঁড়ালো I was equal to y was times b was। এখানে y was টা পুরোপুরি নির্ভর করতেছে এটা লাইনের অ্যাডমিটেন্স গুলোর উপর। এটা আমার জানা আছে, দেওয়া আছে, তার মানে এটা আমার জানা আছে। আইটাও দেওয়া আছে, যেহেতু ভোল্টেজ দেওয়া আছে তার মানে সোর্স কারেন্টটাও আমার দেওয়া আছে। তাহলে অনলি v। এখন এটাতে আমি v কে আমি সলভ করব। সলভ করার জন্য কি করব? এটাকে এই পাশে পার করব। আর এখন সবগুলো এখন ম্যাট্রিক্সের জন্য এখন আর ডিভিশন না, এখন হলো মাল্টিপ্লিকেশন। যখনই সাইড চেঞ্জ হবে তখন হলো ইনভার্স হয়ে যাবে। এই জন্য v was equal to y was inverse times I was। কে বোঝা নাই বলো? এই জায়গাটা কে বোঝা নাই? কে বোঝা নাই? বলো কে বোঝা নাই? আচ্ছা, এখন আমরা আসবো এই ওইটাই যেটা আমরা নিউমেরিক্যাল এখন ভ্যালুগুলো বসাবো। 40 মিনিটের কম আছে। হ্যাঁ আমি এখনই শেষ করতেছি। এখন আমি যদি নিউমেরিক্যাল ভ্যালুগুলো বসাই তাহলে আমার এই যে আই বাসের যেমন I1 এর ভ্যালুটা E1 ডিভাইডেড বাই এটা। তো E1 এর ভ্যালুটা দেওয়া ছিল এটা, Z10 ভ্যালুটা দেওয়া ছিল এটা, অতএব I1 এর ভ্যালুটা আমি জানি, I2 এর ভ্যালুটা হলো আমি জানি। তারপরে এই যে Y, হ্যাঁ এখন এই যে এখান থেকে আমি ডাইরেক্টলি এইটা আমি লিখতে পারি, মানে y বসটা আমি ডাইরেক্টলি লিখতে পারি, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে আমাকে ওই চারটা ইকুয়েশন দেখে আবার লম্বা এক পেজ খরচ করে আমাকে সময় নষ্ট করতে হবে না, আমি ডাইরেক্টলি লিখতে পারি। সেটা কি হবে? প্রথমে আমি ডায়াগোনাল এলিমেন্টগুলো হিসাব করব। এই ডায়াগোনাল এলিমেন্টগুলো আমি কিভাবে পাবো? প্রথমে y11 বাস 1 এর জন্য যেটা y11 টা কত? এই বাসের সাথে যতগুলো আমার লাইন লাগানো আছে সবগুলো লাইনের অ্যাডমিটেন্সের যোগ করে রাখলাম। এটা হলো 2.5, এটা হলো 5, 7.5, এটা হলো 1, তাহলে মাইনাস 8.5, সে 8.5। সিমিলারলি 2 এর জন্য বাস 2 এর সাথে কত লাগা আছে? এটা 1.5, 2.5 আর এটা 5, কত হলো? 8.75। এইভাবে বাস 3 এর জন্য 3 এর সাথে দাদা 5, 5, 10, 10, 10 আর 12 22.5। এইভাবে বাস 4 এর সাথে মাত্র একটাই লাগা আছে, অর্থাৎ 12.5। তা আমার এটা বের হয়ে আসলো, ডায়াগোনাল এলিমেন্টগুলো বের হয়ে। এখন এই যে অফ ডায়াগোনাল, একে বলে অফ ডায়াগোনাল, এগুলো কত? এটা এবং এটার মাঝে যেটা আছে ওটারও মাইনাস ভ্যালুটা কম হলে তো দেখো ওটারই মাইনাস ভ্যালুটা যা আছে সেটারই মাইনাস ভ্যালু। তাহলে ওখানে যা আছে সেটাকে আমি এখানে যা আছে সেটারই সামনে আরেকটা নেগেটিভ দেব, তাহলে সিমিলারলি এটা 1 এবং 3 এর মাঝে যেটা আছে সেটার নেগেটিভ ভ্যালু, এবং 1 আর 3 এর মাঝে যেটা আছে এটার নেগেটিভ ভ্যালুটা।
এটা 4 এর সাথে 1 এর কোনো কানেকশনই নাই, অতএব 0। এইভাবে আমরা প্রত্যেকটা লিখতে পারি। আর প্রত্যেকটা লেখার জন্য সবগুলো হিসাবের দরকার নেই, আরো একটা শর্টকাট আছে। শর্টকাটটা হলো, আচ্ছা এটা আগে বলি, এটা হলো 2 এবং 3 এর সাথে 2 এবং 3 এর সাথে যা আছে সেটা নেগেটিভ, সেটা নেগেটিভ। আর 2 আর 4 এর সাথে কোনো কানেকশন নাই, অতএব এটা 0। এখন আমাকে এই পার্টটা আর হিসাব করতে হবে না। কি রকম, যে এই লাইন বরাবর আমি একটা সেকশন করে যেটা একটু উল্টাই দিই, তাহলে যেটা হয় সেটাই, এটাকে সিমেট্রি বলে। অর্থাৎ এটা এখানে, এটা এখানে, তোমার একটা ওই কাগজের ধরো এই পাঁচটা কোনাকুনি ভাবে ভাঁজ করে উল্টাই দাও, তো যেটা হয় হ্যাঁ সেটা। তাহলে কি হচ্ছে, এই কোণাটা চলে যাবে এখানে, এটা আসবে এখানে, এইটা আসবে এখানে, এই সরি এইটা আসবে এখানে, আর এইটা আসবে এখানে। তো তোমার ওয়াই বাসটা এমনি এমনি বেড়ে আসবে। বুঝা গেছে? প্রথম কলামের সেকেন্ড এটা কি হলো কোশ্চেন জে 2.5 যে 2.5 এটা প্রথম কলামের এটা এটা এটার উল্টাটা এটা ও আসলে ডিটেইলটা ডিটেইলে আমি করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কার কোনো প্রশ্ন? আচ্ছা, এখন তার মানে আমি ওয়াইটা জানি, আমি ওই আই ম্যাট্রিক্স জানি। এখন আমি বিটা বের করতে হলে ইনভার্স করে মাল্টিপ্লাই করলে হবে, অথবা ম্যাথল্যাবে যদি করো, ম্যাথল্যাবে দুটো অপশন আছে, তুমি এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। তখন তোমার ওয়াই বাসের ভ্যালুটা হলো এটা, আর এই দুটো মাল্টিপ্লাই করলে ওয়াই বাস আর আই বাস মাল্টিপ্লাই করলে আমার বি বাস বের হয়, এক লাইনে বের হয়ে আসে। আচ্ছা, আজ আমি এখানে স্টপ করতেছি। হ্যাঁ, দুইটা নিয়ম আছে, একটাতে স্যার আমাদেরকে ইনভার্স করে গুণ করতে হবে, আর একটাতে স্যার জাস্ট ডিভাইড করলে হবে। দুটো কমন, এটা ডিভাইড সরাসরি ডিভাইড নয়। ডিভাইড হলে তো এই সাইনটা এই বসাতে হবে, এটা একটু ম্যাথড শিখতে হবে। এই সেমিস্টারে হ্যাঁ হ্যাঁ, তো এইটা এইটা মানে এই বলা দুটো একই রেজাল্ট পাবে। তুমি যদি এখন এটা না বোঝো তাহলে এটা ধরে করো, ওয়াই ইনভার্স তার সাথে আই ইনভার্স। স্যার আমাদের চিত্রগুলো কি এরকমই থাকবে স্যার? পরে তো দেখা যাবে আমাদের আলাদা। পরে কি থাকবে সেটা পরে আসতেছে, এখন যা পড়া সেটা আগে শোনো। তো এখন আমি এখানে আজকে স্টপ করতেছি তোমাদের, এখন একটা সিটিটা নেই এখন।